চলো আমরা লাস্ট চ্যাপ্টার তোদের পুরো গ্র্যাজুয়েশনের বলতে গেলে সেটা হচ্ছে কি হোল্ডিং, তাই তো? আগে হোল্ডিংয়ের কনসেপ্টটা বুঝতে হবে। তোরা জানিস আগে হোল্ডিং কি? হোল্ডিং মানে হচ্ছে একটা কোনো বড় কোম্পানি, বিগার কোম্পানি, মোর পাওয়ারফুল কোম্পানি, মোর ফাইন্যান্সিয়ালি সাউন্ড কোম্পানি ইজ অ্যাকোয়ারিং মেজরিটি শেয়ার্স ইন আ স্মল কোম্পানি, এটাকে হোল্ডিং বলা হয়, তাই তো? ডেফিনেশন আমরা পড়েছিলাম, যখন একটা বড় কোম্পানি হোল্ডস মোর দেন 51% or more than 51% শেয়ার্স অফ আনাদার কোম্পানি, দ্য হোল্ডিং মানে যে কোম্পানিটা শেয়ার্স হোল্ড করছে তাকে হোল্ডিং কোম্পানি বলা হয়। আর যার কোম্পানি আমরা কিনে নিচ্ছি বা ইনভেস্ট করছি তাকে কি বলা হয়? সাবসিডিয়ারি কোম্পানি, তাই তো? নাও লতেও তোরা পড়েছিস যে হোল্ডিং কোম্পানি আর সাবসিডিয়ারি কোম্পানি তখন আর দুটো আলাদা আলাদা কোম্পানি হিসাবে গণ্য করা হয় না, একটাই কোম্পানি হয়ে যায়। এবং এই দুটো কোম্পানির ধরে নে এইচ ইজ আ হোল্ডিং কোম্পানি, এস ইজ আ সাবসিডিয়ারি কোম্পানি। এই এইচ লিমিটেডই কিন্তু এস লিমিটেডের সব কিছু ডিসিশন মেকিং এর পাওয়ারে থাকে। অ্যান্ড all the assets and liabilities of S Limited comes under the banner of H Limited. হোল্ডিং লিমিটেডের ব্যালেন্স শিটের মধ্যে এস লিমিটেডের ব্যালেন্স শিটটা ঢুকে যায়, সেটাকে বলা হয় কনসলিডেটেড ব্যালেন্স শিট। কনসলিডেটেড মানে দুটোকে একসাথে করে, দুটোকে একসাথে মিলিয়ে আমরা যখন একটা ব্যালেন্স শিট করি তখন সেটাকে বলা হয় কনসলিডেটেড ব্যালেন্স শিট। কয়েকটা আমি টার্মস একটু একটু করে আগে বুঝিয়ে নিই, তারপরে একটা সাম আমি করে দেখাবো। আজকে যে সামটা করবো স্ট্রাকচার, খুব বেশি অ্যাডজাস্টমেন্ট নেই, কিন্তু অনেকগুলো পরপর পরপর স্টেপস করতে হয় এই সামেতে, অনেকগুলো জিনিস ওয়ার্কিং প্রচুর করতে হয়, সেগুলো আমি সবটাই দেখাবো আজকে কিভাবে করতে হয়। তো কয়েকটা টার্মস আমি আগে শেখাই। কি বললাম? কনসলিডেটেড ব্যালেন্স শিট। কনসলিডেটেড ব্যালেন্স শিটে কি হয়, দুটো কোম্পানি ব্যালেন্স শিটটা একসাথে করে দেওয়া হয়। অবভিয়াসলি সেখানে হোল্ডিং কোম্পানির কম্পোনেন্টটাই মেন থাকে, আর সাবসিডিয়ারি কোম্পানির ব্যালেন্স শিটের সব আইটেমগুলো হোল্ডিং কোম্পানির ব্যালেন্স শিটের আইটেমের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে? তখন আমরা যে জিনিসটা তৈরি করি দ্যাট ইজ নোন অ্যাজ, মানে যে ব্যালেন্স শিটটা তৈরি হয় দ্যাট ইজ নোন অ্যাজ আ কনসলিডেটেড ব্যালেন্স শিট। কনসলিডেটেড ব্যালেন্স শিট ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ আওয়ার সাম। আমরা যে পুরো সামটা করব তার এন্ড প্রোডাক্ট, বা বলতে পারিস আমাদের মেন অঙ্কটাই হচ্ছে কনসলিডেটেড ব্যালেন্স শিট, যেটা হবে খুব বেশি হলে হাফ পাতা বা এক পাতা, একটা ব্যালেন্স শিট যেরকম হয়। কিন্তু তার আগে ওয়ার্কিংস হবে অ্যাটলিস্ট 2 to 3 পেজেস, যেরকম আমরা ফান্ড ফ্লোতে দেখেছি ওয়ার্কিংসটা অনেকটা, ক্যাশ ফ্লোতে দেখেছি ওয়ার্কিংসটা অনেকটা, তারপরে মেন স্টেটমেন্টটা অল্প একটু, সেরকম। তো হোল্ডিং কোম্পানি যখন আমরা করছি, নাও সি দ্য পয়েন্ট অফ ভিউ অফ দ্য সাবসিডিয়ারি কোম্পানি। সাবসিডিয়ারি কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে ভাব, ধরে নে সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে এস লিমিটেড। এস লিমিটেডের প্রচুর শেয়ার হোল্ডার্স আছে, প্রচুর শেয়ার্স আছে, তার মধ্যে থেকে এইচ লিমিটেড এসে 51% মানে 60 বা 70, ধরে নিলাম আমি 75% শেয়ার্স অফ এস লিমিটেড হ্যাজ বিন পারচেসড বাই এইচ লিমিটেড। ওকে, তাহলে যে টোটাল 100% শেয়ার্স রয়েছে, সেই 100% শেয়ার্সের মধ্যে 75% শেয়ার্স অফ এস লিমিটেড কিনে নিল হচ্ছে এইচ লিমিটেড, হোল্ডিং কোম্পানি কিনে নিল। তাহলে রিমেনিং তো আরো থাকছে, রিমেনিং 25% যে শেয়ার্সটা থাকছে, এই শেয়ার হোল্ডার্সদের বলা হয় মাইনরিটি শেয়ার হোল্ডার্স। এদেরকে বলা হয় মাইনরিটি শেয়ার হোল্ডার, কারণ মেজরিটি তো চলে গেছে এইচ এইচ লিমিটেডের কাছে। বাকি যে অল্প শেয়ার হোল্ডিং যেগুলো বাকি পড়ে থাকে সেটাকে বলা হয় মাইনরিটি শেয়ার হোল্ডার। এবং এস লিমিটেডে তাদের যতটা বলতে পারিস যতটা ক্যাপাসিটি, সেই পুরোটাকে বলা হয় মাইনরিটি ইন্টারেস্ট। কি বলবো? মাইনরিটি ইন্টারেস্ট, ঠিক আছে? তাহলে যদি এস লিমিটেডের 75% মানে 3/4, 3/4 যদি হোল্ডিং এর পার্ট হয়, তাহলে মাইনরিটির পার্ট কত হবে? 1 - 3/4, 1/4, মানে 75% যদি হোল্ডিং এর হয়, 25% হবে হচ্ছে মাইনরিটি, ঠিক আছে? তাহলে সবার আগে এইটা বুঝতে হবে, আমাদের যখন অঙ্ক স্টার্ট করব সবার আগে আমাদের বার করে নিতে হবে হোল্ডিং এর পার্ট কত, মাইনরিটির পার্ট কত। সবার ফার্স্টে এই জিনিসটা বার করতে হয়, হোল্ডিং এর পার্ট কত, মাইনরিটির পার্ট কত।
ঠিক আছে, তাহলে নাম্বার 1 আমাদের যেটা করতে হয়, সবার ফার্স্টে আমরা শিখছি হচ্ছে হোল্ডিং। সবার ফার্স্টে আমাদের যেটা শিখতে হবে তার মধ্যে নাম্বার 1 ইজ প্রপোর্শন বা রেট অফ হোল্ডিং, মানে কতটা হোল্ডিং লিমিটেডের কাছে আছে আর কতটা মাইনরিটির কাছে আছে। এটা হচ্ছে নাম্বার 1, সবার আগে আমাদের এটা করতে হয়। নাম্বার 2 যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যানালিসিস অফ প্রফিট অ্যান্ড রিজার্ভস। আচ্ছা, এবার এটা কি অ্যানালিসিস অফ প্রফিটস অ্যান্ড রিজার্ভস? আমাদের যে প্রফিটটা আছে, যে প্রফিটটা হবে, প্রফিট বলতে কি হতে পারে, টিএল অ্যাকাউন্টের প্রফিট হতে পারে বা অ্যাকিউমুলেটেড প্রফিট জেনারেল রিজার্ভ হিসাবেও হতে পারে। এটাকে না দুভাগে ভাগ করতে হয়। দুটো ভাগ কি কি? একটা হচ্ছে প্রি অ্যাকুইজিশন প্রফিট, একটা হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। তোরা একটা চ্যাপ্টার পড়েছিলি না প্রি অ্যাকুইজিশন আর পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের ডিভাইড করার মতন? কোন সেমিস্টারে বেশ ছিল না তোদের? পড়তে ছিল? হ্যাঁ, পড়তের মধ্যে ছিল না, প্রি অ্যাকুইজিশন আর পোস্ট অ্যাকুইজিশন আমরা ভাগ করছিলাম। ঠিক সেম এখানটায়। হ্যাঁ, কোথায় ছিল? ফার্স্ট, একদম ফার্স্ট। প্রি অ্যাকুইজিশন পোস্ট অ্যাকুইজিশন প্রফিট ফার্স্টে ছিল। আচ্ছা, জবে ছিল ছিল, আমি ওসব তর্ক করে টাইম ওয়েস্ট করে লাভ নেই। যাই হোক, ওখানে তোরা দেখেছিস না, ওই কিছুটা আমরা টাইমের বেসিসে, কিছুটা সেলসের বেসিসে প্রি অ্যাকুইজিশন আর পোস্ট অ্যাকুইজিশনে ভাগ করছিলাম। এখানে পুরোটাই হবে টাইম বেসিসে। প্রফিট আর রিজার্ভস গুলোকে টাইম বেসিসে প্রি অ্যাকুইজিশন আর পোস্ট অ্যাকুইজিশনে আমরা ভাগ করে দেবো। ঠিক আছে, কারণ প্রি অ্যাকুইজিশন প্রফিট আলাদা একটা জায়গায় যায়, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ ব্যালেন্স শিটের মধ্যে যায়। ওকে, এইটা হচ্ছে অ্যানালিসিস অফ প্রফিট। সামটা যখন করব সবগুলোই দেখাবো কিভাবে করে। নাম্বার 3 যেটা আমরা করব সেটা হচ্ছে কস্ট অফ কন্ট্রোল বার করা। কস্ট অফ কন্ট্রোল, কস্ট অফ কন্ট্রোল জিনিসটা কি? কস্ট অফ কন্ট্রোল হচ্ছে আমি যত টাকা এই কোম্পানিতে ইনভেস্ট করেছি তার আগেনস্টে আমি যে ইনভেস্টমেন্টসগুলো পেয়েছি, মানে শেয়ারস হোক বা রিজার্ভের পার্ট হোক, যেগুলো পেয়েছি সেটা কি আমার ইনভেস্টমেন্টের থেকে বেশি না কম। মানে এখান থেকে আমাদের বেরোবে হচ্ছে আইদার, কিভাবে বেরোবে আমি পরে বলছি, গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে, এটা হচ্ছে কস্ট অফ কন্ট্রোল, মানে আমি যে টাকাটা পে করেছি ফর ইনভেস্টিং মানি ইনটু দিস হোল্ডিং ইনটু দ্য সাবসিডিয়ারি কোম্পানি, সেটা আমার নমিনাল ভ্যালু অফ ইনভেস্টমেন্টের থেকে বেশি না কম। ডিপেন্ডিং অন দ্যাট আই উইল গেট গুডউইল অর ক্যাপিটাল, লিখে ছেড়ে দিলাম ক্যাপিটাল রিজার্ভ। গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ। ওকে, এটা গেল পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা ফাইন্ড মাইনরিটি ইন্টারেস্ট। এই যে যতটা আমরা প্রপোর্শন অফ হোল্ডিং দেখেছিলাম, হোল্ডিং এর পার্টটা তো হোল্ডিং এর মধ্যে যাবে, মাইনরিটি শেয়ার হোল্ডারদের কতটা পার্ট আছে, শেয়ারসে কতটা আছে, রিজার্ভস এন্ড সারপ্লাসে কতটা আছে, প্রফিটে কতটা পার্ট আছে, সেটা বার করতে হয়। নাম্বার 5 হচ্ছে কনসলিডেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভস, এটা বার করা। কনসলিডেটেড প্রফিটস অ্যান্ড রিজার্ভস এটা বার করা। তারপরে নাম্বার 6-এ নাম্বার 6-এ কনসলিডেটেড ব্যালেন্স, এইটা হচ্ছে আমাদের এন্ড প্রোডাক্ট। কনসলিডেটেড ব্যালেন্স শিটটা আমাদের এন্ড প্রোডাক্ট, কিন্তু তার আগেই 5টা জিনিস আমাদেরকে করতে হবে। একটাতেও যদি একটা স্টেপে ভুল হয় ব্যালেন্স শিটটা মিলবে না।
প্রত্যেকটা কানেক্টেড উইথ ওয়ান অ্যানাদার। আলটিমেটলি সবার প্রোডাক্ট এইগুলো যা যা আছে সেই সবার প্রোডাক্টটা আলটিমেটলি গিয়ে কিন্তু ব্যালেন্স শিটে ঢুকবে, কনসলিডেটেড ব্যালেন্স শিটের মধ্যে সেটা এফেক্ট করবে। ওকে, এই 6টা জিনিস আমাদেরকে করতে হবে। তাহলে একটা সাম করা যাক, করে আমরা দেখাচ্ছি। আমি পুরোটাই নিজে করব আজকে, তোদেরকে কিচ্ছু করতে হবে না, তোরা শুধু আজকে দেখ, সামটাও করতে হবে না, ভালো করে দেখ, ফার্স্ট টু লাস্ট পুরো দেখ আমি কি করছি। কপি করতে গিয়ে ইয়ে করে দিস না, ভুলভাল করে দিস না, টাইম নিয়ে কর, কোনো তাড়াহুড়ো নেই। ঠিক আছে, 1 মাসের মধ্যে তো তোদের পরীক্ষা হচ্ছে না, টাইম নিয়ে কর জিনিসটা ভালোভাবে। আজকে ফার্স্ট সামটা আমি করাচ্ছি, একটু দেখ। সবার ফার্স্টে তো কোয়েশ্চেনটা দেখ। কোয়েশ্চেনটা কি আছে, ব্যালেন্স শিট অফ এ লিমিটেড and B Limited as on 31st March 2019 is given. দুটো কোম্পানির কিন্তু ব্যালেন্স শিট দেওয়া থাকবেই থাকবে, একটা হচ্ছে হোল্ডিং কোম্পানি, একটা হবে সাবসিডিয়ারি কোম্পানি। দুটো কোম্পানিরই ব্যালেন্স শিট দেওয়া থাকবে, ঠিক আছে, অলওয়েজ থাকবে। অ্যাজ অন 31st March 2019 কি কি আছে দেখ, ইনভেস্টমেন্টের মধ্যে দেখ, শেয়ার হোল্ডার্স ফান্ড আছে, শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার ক্যাপিটাল আছে কত, হোল্ডিং কোম্পানির আছে 1,50,000, সাবসিডিয়ারি কোম্পানির আছে 50,000। রিজার্ভস অ্যান্ড সারপ্লাস, হোল্ডিং কোম্পানির 20,000 আর এটা 9,000। কি বলছিস? বলছি যে এ লিমিটেডটা হোল্ডিং আর বিটা সাবসিডিয়ারি। হ্যাঁ 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 হ্যাঁ, এ লিমিটেড হোল্ডিং, বিটা সাবসিডিয়ারি। পরে সেটা লেখা আছে। सर कौन सा पेज नंबर? सर कौन सा पेज नंबर? पेज नंबर 25, इलास्ट्रेशन 3। ओ अच्छा हाँ पेज नंबर 25, इलास्ट्रेशन 3। हाँ हाँ मिल गया। मिल गया ना? ठीक है, देखो अभी शेयर कैपिटल कितना है, ए का 1,50,000, बी का 50,000। ঠিক আছে, আমাদের মেনলি যেটা অ্যানালিসিস করতে হয় এই ব্যালেন্স শিটের মধ্যে থেকে সেটা হচ্ছে বি লিমিটেডের জিনিসগুলো। কারণ আমি কি বললাম, বি লিমিটেডের জিনিসগুলো এর মধ্যে ঢুকে যায়, এটাতে খুব একটা বেশি চেঞ্জেস হয় না, বি লিমিটেডের জিনিসগুলো এতে ঢুকে যায়। ঠিক আছে, সব থেকে বেশি যেটা চেঞ্জেস হয় সেটা হচ্ছে এই শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ এন্ড সারপ্লাস, এটাই দেখতে হবে ভালো করে। শেয়ার ক্যাপিটাল তাহলে বি লিমিটেডের কত আছে, 50,000, আর রিজার্ভস এন্ড সারপ্লাস আছে হচ্ছে 9,000। রিজার্ভ এন্ড সারপ্লাসের ব্রেকআপটা দেখ নিচে দেওয়া আছে নোটস টু অ্যাকাউন্টসে। রিজার্ভস ইজ 10,000 and 5,000, whereas PL account is 10,000 and 4,000। এছাড়া আর কি আছে, শেয়ার অ্যাপ্লিকেশন মানে এসব নেই, লং টার্ম বরোইংস নেই, শুধু ট্রেড পেয়েবলস আছে 5,000 4,000। অ্যাসেটস গুলো বাকি সব দিয়ে দিয়েছে। ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসেট সাইডের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট, এটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। দেখ, নন কারেন্ট ইনভেস্টমেন্ট 4,000 শেয়ারস অফ বি লিমিটেড। এখানে যদি পুরো সামেতে বলা নাও থাকতো কে কার হোল্ডিং কোম্পানি, এখান থেকেই আমরা পেয়ে যেতাম। দেখ, এ লিমিটেডের ঘরে ইনভেস্টমেন্ট দেওয়া রয়েছে 65,000 আর লেখা রয়েছে 4,000 শেয়ারস ইন বি লিমিটেড। মানে কি, এ লিমিটেড 65,000 রুপিস দিয়ে 4,000 শেয়ারস ইন বি লিমিটেড কিনে নিয়েছে। 4,000 শেয়ারসের নমিনাল ভ্যালু কিন্তু অনলি 40,000 রুপিস, একটা শেয়ার তো 10 টাকা করে, বাট ও 65,000 রুপিস দিয়ে, মার্কেট ভ্যালু হয়তো বেশি তাই জন্য 65,000 রুপিস দিয়ে বি লিমিটেডের 4,000 শেয়ারস কিনে নিয়েছে। তাই 4,000 শেয়ারস কিনে নেওয়ার জন্য অবভিয়াসলি ও হোল্ডিং কোম্পানি হয়ে গেল। কেন, বি লিমিটেডের দেখ টোটাল ক্যাপিটাল ইজ 50,000, দ্যাট মিনস 50,000 যদি 10 রুপিস করে হয় তার মানে 5,000 শেয়ারস। আউট অফ দ্যাট 5,000 শেয়ারস এ লিমিটেড একাই 4,000 শেয়ারস কিনে নিয়েছে, মানে 80% শেয়ারস নিয়ে নিয়েছে। 80% শেয়ারস এ লিমিটেড কিনে নিয়েছে। তাই জন্য এ লিমিটেড হ্যাজ বিকাম দ্য হোল্ডিং কোম্পানি। এরপরে কিছু কারেন্ট অ্যাসেটস দিয়েছে, অ্যাডজাস্টমেন্টস দেখি। ফিক্সড অ্যাসেটসেরও আলাদা আলাদা ভাগগুলো দিয়ে দিয়েছে। অ্যাসেটসের মধ্যে কি কি আছে, এ লিমিটেড অ্যাকোয়ার্ড শেয়ারস অফ বি লিমিটেড। এ লিমিটেড অ্যাকোয়ার্ড শেয়ারস অফ বি লিমিটেড অন 1st April 2018। কবে নিয়েছে, 1st April 2018, মানে একদম ইয়ারের স্টার্টিংয়ে। পরের দিকে কিছু সাম এরকম আসতে পারে যেটা ইয়ারের মাঝামাঝিও হতে পারে, ঠিক আছে। তো এটা একদম ইয়ারের স্টার্টিংয়েই A Limited acquired shares of B Limited on 1st April 2018. On that date, balance in the statement of profit was 1,000 আর রিজার্ভে ছিল 3,000। মানে ইয়ারের প্রথমে পিএল অ্যাকাউন্টে ছিল 1,000 আর রিজার্ভে ছিল 3,000।
আর ইয়ারের এন্ডে কত আছে সেটা তো লেখাই রয়েছে। ইয়ারের এন্ডে ছিল হচ্ছে দেখ বি লিমিটেডটাই দরকার কিন্তু আমাদের। বি লিমিটেডের ইয়ারের এন্ডে 5000 and 4000, 5000 and 4000, whereas ইয়ারের স্টার্টিং এ ছিল হচ্ছে 3000 and 1000। ওকে, এইবার আমি সাম পড়া স্টার্ট করছি। দেখ সবার ফার্স্টে যেটা করতে হয় সেটা আমরা ওয়ার্কিং নোটস দিয়ে স্টার্ট করব। হ্যালো হ্যালো ওয়ার্কিং নোটস দিয়ে স্টার্ট করব। ওয়ার্কিং নোট নাম্বার 1। ফার্স্টে কি করব আমি বলেছি, প্রপোর্শন অফ হোল্ডিং। কি বলছিস বল? 5000 4000 এটা কি বললে আরেকবার বলো। কি 4000? বি লিমিটেডের ইয়ারের এন্ডে রিজার্ভস দেখ কত আছে। বি লিমিটেডের ইয়ার এন্ডে রিজার্ভস আছে 5000 আর প্রফিট আছে 4000। দ্যাট অন 31st March 2019 5000 and 4000 হচ্ছে রিজার্ভস আর পিএল এর ব্যালেন্স, আর ইয়ারের স্টার্টিং এ আছে 1000 and 3000। এইগুলো আমার কাজে লাগবে যখন আমি অঙ্কটা পুরোটা করব, দেখতে পারবি এইগুলোকে কাজে লাগবে। ইয়ারের ফার্স্টের ব্যালেন্সটা আমাদের সবসময় কাজে লাগে, ঠিক আছে? ওই প্রি অ্যাকুইজিশন আর পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বার করার জন্য কাজে লাগে। ওকে, আমি একটু একটু করে এগোচ্ছি, একটু দেখ। প্রথমে রেট অফ হোল্ডিং বার করতে হবে। রেট অফ হোল্ডিং কত হবে? হোল্ডিং কোম্পানি কতটা শেয়ার অ্যাকোয়ার করেছে? 4000 shares out of 5000, which is equals to 1/5। তাহলে মাইনরিটি ইন্টারেস্ট কত? মাইনরিটি কত? মাইনরিটি পার্ট হচ্ছে 1/5 কেন লিখলাম? 4/5 হবে। 4/5। তাহলে মাইনরিটি পার্ট উইল বি 1/5। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের প্রপোর্শন অফ হোল্ডিং। সেকেন্ডটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আর সব থেকে কঠিন, দ্যাট ইজ অ্যানালিসিস অফ প্রফিট। নাম্বার 2 আমরা যেটা করব, অ্যানালিসিস অফ প্রফিট রিজার্ভস। কিভাবে করব দেখ। Acquisition profit or reserve, এটা হচ্ছে post
কার ফোনে ভাই এত আওয়াজ হচ্ছে, বন্ধ কর না। দেখ কি করলাম তাহলে, আমি একটা পার্টিকুলার্স এর কলাম করলাম, তারপরে প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভটা আমি একসাথেই রেখেছি, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ আমি আলাদা আলাদা করে রেখেছি। তার কারণ আছে, ঠিক আছে? কেন করেছি আগে আমরা শুরু করি। কি দিয়ে শুরু করব বল? আগে প্রফিট করব না আগে রিজার্ভ করব বল? কি বলো? প্রফিট দিয়েই করছি, ঠিক আছে? কিভাবে করতে হয় দেখ, করতে হবে হচ্ছে পিএল অ্যাকাউন্টের প্রফিট মানে হচ্ছে পিএল অ্যাকাউন্ট, ব্যালেন্স অ্যাজ অন 31/3/2019, যেটা ক্লোজিং ব্যালেন্স আছে। ক্লোজিং ব্যালেন্স কত আছে? প্রফিটের ক্লোজিং ব্যালেন্স আছে হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট, বি লিমিটেডের, কিন্তু এ লিমিটেডের না, আমরা বি লিমিটেডের করবো সবকিছু। ব্যালেন্স ইন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, দেখ ক্লোজিং ব্যালেন্স কত আছে? 4000, 4000। ঠিক আছে, লিখে দিলাম। এখান থেকে লেস ব্যালেন্স অ্যাজ অন ওপেনিং ডেট 1/4/2018, কত ছিল ওপেনিং এ? 1000, 1000। ঠিক আছে? তাহলে এটা মাইনাস করলে হয় 3000। এইবার দেখ কি করতে হবে। এই যে ব্যালেন্স অ্যাজ অন ওপেনিংটা আছে না, ব্যালেন্স অ্যাজ অন ওপেনিং যেটা থাকে, ওপেনিং একদম বছরের প্রথমে, দ্যাট অলওয়েজ গোজ ইনটু প্রি অ্যাকুইজিশন, সেটা সব সময় যাবে হচ্ছে প্রি অ্যাকুইজিশনের মধ্যে। ব্যালেন্স যেটা ওপেনিং এ থাকবে সেটা সব সময় যাবে প্রি অ্যাকুইজিশনের মধ্যে, মনে থাকবে, ব্যালেন্স যেটা ওপেনিং এ ওটা সব সময় যাবে প্রি অ্যাকুইজিশন। এইবার যেটা বাকিটা প্রফিট, মানে এটা কারেন্ট ইয়ার প্রফিট, তো এটা কারেন্ট ইয়ার প্রফিট, কারেন্ট ইয়ারে আমরা এতটা প্রফিট আর্ন করেছি। ভেরি ইজি কনসেপ্ট। বছরের প্রথমে আমার পিএলএ 1000 ছিল, বছরের শেষে আমার পিএলএ 4000, মিনস ডিউরিং দ্য ইয়ার আমি 3000 পেয়েছি, তাহলে এটা আমি কারেন্ট ইয়ারে 3000 পেয়েছি। নাও দিস 3000 উইল বি ডিভাইডেড ইন দ্য টাইম রেশিও, টাইম রেশিওতে প্রি আর পোস্টের মধ্যে ভাগ হবে। নাও হোয়াট ইজ দ্য টাইম রেশিও ইন দিস কেস? কবে অ্যাকোয়ার করেছে? একদম বছরের ফার্স্ট ডেতে, একদম বছরের ফার্স্ট ডেতে, মিনস প্রিতে 0, পোস্টে পুরো 12 মান্থস, তার মানে এই পুরো প্রফিটটাই পোস্টেই যাবে, পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের মধ্যে। ওকে, যদি 6 মান্থের মাথায় করতো তাহলে এই 3000টাকে আমরা 6:6 রেশিওতে ভাগ করতাম। যদি অ্যাকুইজিশনটা ইনভেস্টমেন্টটা 4 মান্থসের মাথায় করতো তাহলে এখানে 4 মান্থসের জন্য দিতাম, এখানে 8 মান্থসের জন্য দিতাম। আন্ডারস্টুড? আমি আরো একবার বলছি পুরো জিনিসটা। সবার ফার্স্টে আমরা শুরু করি ব্যালেন্স অ্যাজ অন 31st মার্চ 2000, এ কি হচ্ছে ভাই? ব্যালেন্স অ্যাজ অন 31st মার্চ 2019 দিয়ে আমি স্টার্ট করেছি, 4000 ছিল, লেস করে দেবো ওপেনিং, আমাদের বছরের প্রথমে যে ব্যালেন্সটা ছিল, বললাম না আমার দরকার হবে সেই জন্যই নিচে দেওয়া রয়েছে। বছরের প্রথমে আমার ব্যালেন্সটা ছিল 1000, করলে কারেন্ট ইয়ারের আমার প্রফিট বেরিয়ে গেল 3000। কি করতে হয়, যেটা বছরের ওপেনিং এ, যেটা স্টার্টিং এ ছিল, দ্যাট এন্টায়ারলি গোজ ইনটু প্রি অ্যাকুইজিশন প্রফিট, ঠিক আছে? আর যেটা কারেন্ট ইয়ার প্রফিট ওটা টাইম রেশিওতে ভাগ হয়ে যাবে, ডিপেন্ডিং অন দ্য সাম, টাইম রেশিওতে ভাগ হয়ে যাবে। বছরের স্টার্টিং এ যেটা ছিল সেটা অলওয়েজ অলওয়েজ ইন প্রি অ্যাকুইজিশন,
আর ডিউরিং দ্য ইয়ার যেটা সেটা টাইম রেশিওতে ভাগ হয়ে যাবে। এখানে একদম বছরের স্টার্টিং অন দ্য ভেরি ফার্স্ট ডে ইনভেস্টমেন্টটা করা হয়েছে, বলেছে না এ লিমিটেড অ্যাকোয়ার্ড শেয়ারস অফ বি লিমিটেড অন 1st এপ্রিল। তার মানে প্রি অ্যাকুইজিশন পিরিয়ড হচ্ছে 0 ডেজ, পোস্ট অ্যাকুইজিশন হচ্ছে পুরো 12 মান্থস। তাই জন্য ওটাকে এখানে কিছুই দিলাম না, এখানে পুরো 3000টাই দিয়ে দিলাম ডিউরিং দ্য ইয়ারের প্রফিট। এটা যদি 1st এপ্রিলে না হয়ে 1st সেপ্টেম্বর হতো তাহলে এখানটায় যেত 1000, এখানটায় যেত 2000। প্রিতে যেত 4 মান্থসের জন্য, 8 মান্থসের জন্য যেত পোস্ট। ওকে, সো দিস ইজ দ্য অ্যানালিসিস। এটা হয়ে গেল আমাদের পিএল এর জন্য, প্রফিটের জন্য। সিমিলারলি আমরা রিজার্ভের জন্য করব। ব্যালেন্স অফ রিজার্ভ on 31/3/2019, 5000 less balance on 1/4/2018। কত ব্যালেন্স বেশ বলেছে? 3000। তাহলে কারেন্ট ইয়ার যাবে আর 2000টা পোস্টে চলে আসবে। এক্স্যাক্টলি কারেন্ট ইয়ারে আমাদের ট্রান্সফার হয়েছে হচ্ছে 2000। নাও দিস 3000 এটা পুরোটাই প্রিতে যাবে, আর এই 2000টার টাইম রেশিওতে ভাগ করা উচিত, কিন্তু এখানে যেহেতু 0 মান্থস তাই জন্য আমরা পোস্ট অ্যাকুইজিশন রিজার্ভের মধ্যে দেব। ওকে, ডান। যেহেতু এই সামটা খুবই সোজা, ফার্স্ট সাম, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, কিচ্ছু নেই, হয়ে গেছে। আমাদের প্রফিট অ্যান্ড লসের অ্যানালিসিস ইজ কমপ্লিট। ঠিক আছে, প্রফিট লস অ্যানালিসিস কমপ্লিট হয়ে গেছে। এবার একটা আমি দাগ। सर और एक बार हाँ कौन सा बोलो? सर हाँ सर और एक बार बोलिए ना, वो 2000 क्यों लिखे? 5000 ईयर का स्टार्टिंग, हेलो, ईयर का एंडिंग में 5000 था और ईयर का स्टार्टिंग में 3000। सो 5000 माइनस 3000, 2000 इज द करंट ईयर प्रॉफिट। मैंने क्या बोला, ओपनिंग जितना होता है हाँ। रिजर्व वो तो पूरा ही प्री में चला जाएगा, और ड्यूरिंग द ईयर करंट ईयर जो है वो हम लोग टाइम रेशियो में हाँ। डिवाइड करेंगे, प्री एंड पोस्ट में। तो ईयर का फर्स्ट डे में एक्वायर हुआ है इसलिए प्री में कुछ भी नहीं जाएगा, पूरा ही पोस्ट में चला जाएगा। ड्यूरिंग द ईयर जितना होता है वो टाइम रेशियो में प्री एंड पोस्ट में डिवाइड हो जाता है। ठीक है। मगर इस बार पूरा ही हम लोगों ने एकदम ईयर का स्टार्टिंग में एक्वायर किया था, दैट मींस प्री में 0 जाएगा, पोस्ट में पूरा 12 महीने का जाएगा, 12 महीने का 2000। ओके, नाउ हम लोग एक लाइन ड्रॉ कर देते हैं। ठीक है। ड्रॉ करके हम लोग टोटल निकाल लेते हैं। सब पूरा টোটালটা বার করে নেব। ডান। টোটাল বার করার পরে এখানে যেটা করতে হয় দ্যাট ইজ মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট কত? 1/5 মাইনরিটি ইন্টারেস্ট 150। তাহলে এই সবগুলোর 1/5 করতে হবে। সবগুলোকেই 1/5 করতে হবে। বল, শুনতে পাচ্ছি। কি অ্যাকুইজিশনের রিজার্ভটা এক জায়গায় থাকবে, পোস্টের প্রফিটের আলাদা কি বলছিস? হ্যাঁ, প্রি অ্যাকুইজিশনে প্রফিট আর রিজার্ভ একসাথেই থাকবে, পোস্ট অ্যাকুইজিশনের প্রফিট আর রিজার্ভ আলাদা আলাদা করে করব। আমরা একসাথেও করতে পারি, কোনো কোনো বইতে একসাথে করে, কিন্তু একসাথে করলে একটু ক্লামজি হয়ে যায়, ভুল ভুল হয়ে যাওয়ার চান্সেস থাকে, কোনো দরকার নেই। আমরা প্রি অ্যাকুইজিশন প্রফিট আর রিজার্ভ আলাদা আলাদা করে করব। ঠিক আছে, প্রি পোস্টের প্রফিট আর রিজার্ভ আলাদা আলাদা করে করব, প্রিটা একসাথেই থাকবে, প্রিটা একসাথেই থাকবে, পোস্টটা আমরা আলাদা আলাদা করে করব, কারণ ব্যালেন্স শিটে আমাদের এইটা আলাদা আলাদা করে দেখাতে হবে, প্রফিট এন্ড রিজার্ভটা আলাদা আলাদা করে দেখাতে হবে। হয়ে গেল আমাদের মাইনরিটি ইন্টারেস্ট।
ঠিক আছে, মাইনরিটি ইন্টারেস্টটা 1/5, সবকটা অ্যামাউন্টের 1/5 করলাম, মাইনরিটি ইন্টারেস্ট চলে এলো। এইবার এখানটায় চলে আসবে আমাদের শেয়ার অফ হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি শেয়ার মাইনাস করে দিলেই চলে আসবে 3200 2400 and এটা 60। ঠিক আছে, দিস ইজ ডান, কমপ্লিট। হয়ে গেছে, অ্যানালিসিস অফ প্রফিট কমপ্লিট। আমরা এই তিনটে আলাদা আলাদা করে বার করলাম, মাইনরিটি ইন্টারেস্ট আলাদা আলাদা বার করলাম, শেয়ার অফ হোল্ডিং বার করলাম, বিকজ সবগুলোই আমাদের আলাদা আলাদা করে কাজে লাগবে। অল দিস ফিগার্স উইল বি নিডেড, 8600, 200, 32, 24, 1600 সবগুলো আলাদা আলাদা করে কাজে লাগবে, সেই জন্য আমরা বার করলাম। ঠিক আছে, বল কোনো প্রফিট, কোনো দরকার মানে কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস কর। নেই তো, চলো এইবার চলে আসি নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে স্টেটমেন্ট অফ, আমরা করব হচ্ছে কস্ট অফ কন্ট্রোল বার করব। ঠিক আছে, দেখ কস্ট অফ কন্ট্রোল কিভাবে বার করে। কস্ট অফ কন্ট্রোল হচ্ছে সবার আগে দেখবো হচ্ছে ইনভেস্টমেন্ট ইন বি লিমিটেড। বি লিমিটেডে আমি কত টাকা ইনভেস্ট করেছি, হোয়াট ইজ মাই ইনভেস্টমেন্ট ইন বি লিমিটেড, 65,000 রুপিস। কোথা দিয়ে পেলাম এটা, এ লিমিটেডের ব্যালেন্স শিটের মধ্যে আছে না, 4,000 শেয়ার্স কিনেছি ফর 65,000 রুপিস। তাহলে ইনভেস্টমেন্ট ইন বি লিমিটেড ইজ 65,000 রুপিস। ওখান থেকে দুটো জিনিস মাইনাস হয়, লেস নমিনাল। এটা কি সবসময় ইনভেস্ট? হ্যাঁ, সবসময় ইনভেস্টমেন্টটাই নেব। কস্ট অফ কন্ট্রোলটা কত টাকার আমি শেয়ার্স বা প্রফিট পেলাম তার মধ্যে থেকে আমি কত টাকা এক্সট্রা ইনভেস্ট করেছি, সেটাই কস্ট অফ কন্ট্রোল। তার থেকে লেস হয় নমিনাল ভ্যালু অফ শেয়ার্স, অফের জায়গায় অড মড, নমিনাল ভ্যালু অফ শেয়ার্স কত, 4,000 শেয়ার্স 10 রুপিস করে তাহলে 40,000। ঠিক আছে, এই একটা লেস হয়। আর একটা লেস হয় হচ্ছে শেয়ার অফ প্রি অ্যাকুইজিশন প্রফিট। প্রি অ্যাকুইজিশন প্রফিট, তাহলে শেয়ার অফ প্রি অ্যাকুইজিশন প্রফিট কত হোল্ডিং এর, 3,200। 3,200। এই জন্য আমরা ওটা আলাদা আলাদা করে বার করেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দিস ইজ ইকুয়ালস টু, লাইন টেনে দিই, this is equals to this minus, একটু বলো না, শেয়ারটা একটু বলো না। কি বলবো, শেয়ার ইন প্রি অ্যাকুইজিশন পিরিয়ড 3,200টা একটু বলো না। এই তো এই যে প্রি অ্যাকুইজিশন প্রফিটের মধ্যে হোল্ডিং এর পার্টের যে শেয়ারটা, এই যে প্রি অ্যাকুইজিশন প্রফিট তো এটা, এটা প্রি অ্যাকুইজিশন প্রফিট, তার মধ্যে হোল্ডিং এর পার্ট যেটা, সেটা কস্ট অফ কন্ট্রোল আসবে। মানে আমি অ্যাকোয়ার করার আগে থেকেই আমি যতটা শেয়ার কিনছি তার জন্য কতটা অ্যাকিউমুলেটেড প্রফিট ছিল, যতটা পোর্শন আমি শেয়ার অ্যাকোয়ার করছি, যে রেটে আমি অ্যাকোয়ার করেছি তার জন্য কোম্পানির কতটা প্রফিট ছিল সেইটাই। কস্ট অফ কন্ট্রোলের থেকে দুটো জিনিসই মাইনাস যায়, একটা হচ্ছে নমিনাল ভ্যালু অফ শেয়ারস অ্যাকোয়ার্ড, আর একটা হচ্ছে শেয়ার অফ প্রি অ্যাকুইজিশন প্রফিট। করলে যদি পজিটিভ আসে, ইফ দ্য আনসার ইজ ইন পজিটিভ, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে গুডউইল। আর আনসারটা যদি নেগেটিভে আসে তাহলে সেটাকে বলবো আমরা ক্যাপিটাল রিজার্ভ। ওকে, আনসারটা যদি পজিটিভে আসে তাহলে গুডউইল বলবো, আনসার নেগেটিভে আসলে বলবো ক্যাপিটাল রিজার্ভ।
ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কস্ট অফ কন্ট্রোল। বল আর কোনো এক্সপ্লেনেশন কিছু দরকার কোনোটা? না। सर आप क्या बोले नेगेटिव होगा तो? कैपिटल रिजर्व, कैपिटल रिजर्व गुडविल का ऑपोजिट होता है कैपिटल रिजर्व। ये अगर पॉजिटिव फिगर आ रहा है तो गुडविल होगा, अगर नेगेटिव आएगा तो इसको हम लोग कैपिटल रिजर्व लिखेंगे। ठीक है। ঠিক আছে, কস্ট অফ কন্ট্রোল হয়ে গেল। এবার কস্ট অফ কন্ট্রোলের পরে আমি নাম্বার 4-এ কি লিখেছিলাম? ফাইন মাইনরিটি ইন্টারেস্ট। চলো মাইনরিটি ইন্টারেস্ট আমরা বার করে ফেলি। নাম্বার 4 হচ্ছে আমরা করব মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্টের মধ্যে যাবে কি? ভ্যালু অফ শেয়ারস হেল্ড। ভ্যালু অফ শেয়ারস হেল্ড কত হবে? আউট অফ 5000 শেয়ারস 4000 শেয়ারস তো এ লিমিটেড নিয়ে নিয়েছে, তাহলে রিমেনিং 1000 মাইনরিটির কাছে কত আছে? 1000। 1000 ইন্টু 10 ইজ 10,000 1000। इंटू 10 इज 10,000। ठीक है, और देखो यहाँ पे माइनॉरिटी इंटरेस्ट का 3 चीज हम लोगों ने निकाला था ना, शेयर ऑफ प्री एक्विजिशन और शेयर ऑफ पोस्ट एक्विजिशन। 2 चीज ये हम लोग निकाले थे। हाँ हाँ। वो आएगा शेयर ऑफ प्री एक्विजिशन प्रॉफिट। शेयर ऑफ प्री एक्विजिशन प्रॉफिट इज 800। नेक्स्ट शेयर ऑफ पोस्ट एक्विजिशन প্রফিট একসাথে লিখে দিতে পারিস, প্রফিট অ্যান্ড রিজার্ভ এ দোনোই জায়গা 6। আচ্ছা আমি আলাদা আলাদা করে লিখি, নাহলে প্রথম অঙ্ক তো পরে বুঝতে পারবি না। শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট 600, শেয়ার অফ পোস্ট 400 অ্যাকুইজিশন রিজার্ভ ইজ 400। 400 সব কটাকে অ্যাড করে দাও। 1000 This becomes our minority interest। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের মাইনরিটি ইন্টারেস্ট। কি কি নিলাম? যতটা ওদের শেয়ারস আছে সেইটা, আর এইখানে তো মাইনরিটি ইন্টারেস্ট যে 3টে আগে থেকে বার করেছিলাম সেটা, বাস। দিস বিকামস আওয়ার মাইনরিটি ইন্টারেস্ট। ঠিক আছে, এরপরে আমাদের কি করতে হবে? কনসলিডেটেড পিএল আর কনসলিডেটেড রিজার্ভ, এই দুটো জিনিস বার করতে হবে। নাম্বার 5 কনসলিডেটেড। ফার্স্টে প্রফিট অ্যান্ড লস করি। কনসলিডেটেড পিএল। কনসলিডেটেড পিএল কিভাবে করব আমরা? এবার এর সাথে বি এর পার্টটাকে অ্যাড করব। কনসলিডেটেড মানে তো দুটো অ্যাড করে দেওয়া। ব্যালেন্স অফ এ লিমিটেড। बैलेंस ऑफ ए लिमिटेड। ए लिमिटेड कत আছে देख पीएल अकाउंट में, देख के बोलो ए लिमिटेड का कितना है पीएल अकाउंट में? 10,000 10,000। ठीक है, ऐड ऐड কোন পার্টটা হচ্ছে দেখ, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। 10,000টা কোথায় দিয়ে এলো? এ লিমিটেডের যেটা প্রফিটটা আছে ব্যালেন্স শিটের মধ্যে, এ লিমিটেডের ব্যালেন্স শিটে যেটা আছে। আচ্ছা ধরো পিএল এ। হ্যাঁ পিএল এ। পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। হ্যাঁ ঠিক আছে। পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অনলি হোল্ডিং পার্ট, কারণ माइनॉरिटी पार्ट तो चले गए माइनॉरिटी शेयर होल्डर मध्य। पोस्ट एक्विजिशन प्रॉफिट होल्डिंग पार्ट कितना है देखो, हम प्रॉफिट एनालिसिस में चला जाता है।
দেখ আমি বলেছিলাম না এই সবকটা কোথাও না কোথাও কাজে লাগবে। সি this 800, this 600 and this 400 has already gone into minority interest. ये 3200 चला गया कहाँ पे? कॉस्ट ऑफ कंट्रोल के अंदर गया था ना, कॉस्ट ऑफ कंट्रोल के अंदर 3200। हाँ। अब रिमेनिंग जो ये दो है ये अभी कंसोलिडेटेड पीएल और कंसोलिडेटेड रिजर्व में जाएगा। कंसोलिडेटेड पीएल ये तो पीएल का फिगर है, देखो पोस्ट एक्विजिशन पीएल, पोस्ट एक्विजिशन पीएल 2400 তাহলে हाँ। ওটা এখানে যাবে 2400 অ্যাড করে দাও 12400। ঠিক সেম ভাবে হবে আমাদের consolidated reserve balance of A limited, balance of A limited রিজার্ভের কত আছে? রিজার্ভেরও 10000। 10,000. নেক্সট add 69. post acquisition reserve टाउ होल्डिंग पार्ट। कंसोलिडेटेड प्रॉफिट और रिजर्व क्या है क्या? ये बैलेंस शीट में जाएगा दोनों का मिला के, अच्छा ए लिमिटेड और बी लिमिटेड का मिला के कितना प्रॉफिट एंड रिजर्व है वो। अच्छा ठीक है हाँ। তো পোস্ট অ্যাকুইজিশন রিজার্ভের কত আছে? হোল্ডিং এর পার্টি 1600, এখানে এটা দিয়ে দিলাম 1600। the total would be 11,600। ওকে ডান। এরপরে অনেক সময় এই কনসলিডেটেড অ্যাসেটস, লিস্ট অফ অ্যাসেটস এন্ড লাইবিলিটিস আমরা করতেও পারি, চাইলে নাও করতে পারি। ওরা বইতে করেছে এখানটায়, অ্যাডজাস্টমেন্ট থাকলে করতে হয়, অ্যাডজাস্টমেন্ট না থাকলে এই লিস্ট অফ অ্যাসেটস এন্ড লাইবিলিটিস নাও করতে পারি। মানে এখানে শুধু এ লিমিটেড আর বি লিমিটেড অ্যাসেটস এন্ড লাইবিলিটিস গুলো অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা ডাইরেক্টলি ব্যালেন্স শিট করতে পারি। ওয়ার্কিং শেষ, এবার আমাদের কনসলিডেটেড ব্যালেন্স শিট। শুরু হয় ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি। তার মধ্যে নাম্বার 1 ইজ শেয়ার হোল্ডার্স ফান্ড, তার মধ্যে
শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল কত হবে? শেয়ার ক্যাপিটাল এখানে আমরা কিন্তু এ আর বি কে অ্যাড করব না, শুধু কারটা নেব, অনলি বি, অনলি এরটা নেব। শেয়ার ক্যাপিটাল নেব হচ্ছে অনলি এর শেয়ার ক্যাপিটাল কত আছে? 1,50,000, অনলি এর শেয়ার ক্যাপিটাল। বি এর শেয়ার ক্যাপিটাল ডু নট এক্সিস্ট এনিমোর। তারপরে বি, বি হচ্ছে রিজার্ভস অ্যান্ড সারপ্লাস। রিজার্ভস অ্যান্ড সারপ্লাসের মধ্যে তো দুটো জিনিস আছে, তাহলে নোট বানাতে হবে। নোট নাম্বার 1 আর নোটস এখানটায় সাইডে করছি, হ্যাঁ, নোটস টু অ্যাকাউন্টস, নাম্বার 1 রিজার্ভস সারপ্লাস। কি আছে রিজার্ভস অ্যান্ড সারপ্লাসের মধ্যে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে আর হচ্ছে রিজার্ভ আছে। ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স হচ্ছে কত, বেশ বার করলাম, 12,400। আর এমনি রিজার্ভ আছে হচ্ছে 11,600। এই যে উপরে যে দুটো আমরা বার করলাম, কনসলিডেটেড পিএল আর কনসলিডেটেড রিজার্ভ, ঠিক আছে। 24,000, ওই 24,000টা আমি বসিয়ে দেবো হচ্ছে $24,000। তাহলে রিজার্ভস অ্যান্ড সারপ্লাস হয়ে গেল আমার। এরপরে কি হয়? শেয়ার হোল্ডার, শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং অ্যালটমেন্ট, অত কিছু আর আমি লিখছি না, যেগুলো নেই। তারপরে যায় হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট, ঠিক আছে। নাম্বার 3 লিখলাম, কারণ নাম্বার 2 হবে শেয়ার অ্যাপ্লিকেশন মানি পেন্ডিং অ্যালটমেন্ট। নাম্বার 3 হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট ডাইরেক্টলি এখানে যত টাকা মাইনরিটি ইন্টারেস্ট আছে 11,800 বসিয়ে দেবো। মাইনরিটি ইন্টারেস্ট যেটা আমাদের বেরিয়েছিল, এই যে উপরে আমরা বার করেছিলাম মাইনরিটি ইন্টারেস্ট, পয়েন্ট নাম্বার 4-এ মাইনরিটি ইন্টারেস্ট বসিয়ে দিলাম 11,400। এছাড়া আর কি আছে? পড়ে আছে নন কারেন্ট লাইবিলিটিস, কিছু নেই। নাম্বার 5-এ আছে, নাম্বার 5-এ আছে কারেন্ট লাইবিলিটিস। বাকি সব কিছুর জন্যে এ আর বি যে দুটো কোম্পানি ছিল, দুটোর একসাথে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, গো টু দ্য ব্যালেন্স শিট। কি কি ছিল? 5,000 প্লাস 4,000, এ অ্যান্ড বি 5,000 প্লাস 4,000, টোটাল 9,000। দুটো কোম্পানিটা অ্যাড হয়ে যাবে। বাকি সব কিছুর জন্যেই দুটো কোম্পানিটা শুধু অ্যাড হয়ে যাবে। দিস ইজ দ্য টোটাল 1,94,000। স্যার হ্যালো, হ্যাঁ বলো। মাইনরিটি ইন্টারেস্ট ওটাই তো যেটা মাইনরিটি শেয়ারস অ্যাড করলাম 10,000 ওই তো মাইনরিটি শেয়ার যেটা ইন্টারেস্ট। মাইনরিটি, এই যে মাইনরিটি শেয়ারস করলাম, তার সাথে সব প্রফিটের পার্টগুলো, মাইনরিটি পার্টগুলো অ্যাড করে যেটা আসছে 11,800, ওটাই তো। এই যে ওটাই। আর কারেন্ট লাইবিলিটি হ্যাঁ, আর বাকি সব কিছু কারেন্ট লাইবিলিটিজ, অ্যাসেট ফ্যাসেট যা আছে সব কিছু দুটো অ্যাড হয়ে যাবে, দেখ বুঝতে পারবি। এরপরে এটা তো 1 গেল, 1-এর পরে 2। 2তে কি হয় আমাদের? 2তে যাচ্ছে হচ্ছে আমাদের অ্যাসেটস। অ্যাসেটসের মধ্যে নাম্বার 1 নন কারেন্ট অ্যাসেটস। নন কারেন্ট অ্যাসেটস ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেটস দুটো কোম্পানির মিলিয়ে দিবি, অ্যাড করে দিবি দুটো কোম্পানি।
কি আছে? ও আলাদা আলাদা আছে না, ফার্নিচার আর ফিক্সচার্স। আবার নোট বানাতে হবে। E&M, প্লান্ট অ্যান্ড মেশিনারি দুজনের মিলিয়ে কত হচ্ছে দেখ? 1,05,000 65,000 or 40,000. 1,05,000. 65 and 40, yes, 1,05,000। और एक क्या है? फर्नीचर 25 or 10. 25, 10, 35। 35. तो दोनों को मिला के हम लोगों का आ गया 140. 1,40,000। ठीक है, तो यहाँ पे डाल दो 1,40,000। এরপরে আর কি আছে? ইনট্যাঞ্জেবল, ফিক্সড অ্যাসেটসের মধ্যে ট্যাঞ্জেবল ইনট্যাঞ্জেবল দুটো করতে হতো। ইনট্যাঞ্জেবল লিখছি, ইনট্যাঞ্জেবল অ্যাসেটসের মধ্যে আছে হচ্ছে শুধু আমাদের গুডউইল। গুডউইল যেটা আমরা বার করলাম, কত বার করলাম? কস্ট অফ 21. কন্ট্রোল থেকে বেরোয় গুডউইলটা 21,800। 21,800 সেখান और থেকে। सर यहाँ पे अगर जनरल रिजर्व रहता तब तो नहीं जाता। जनरल रिजर्व नहीं, कैपिटल रिजर्व। कैपिटल रिजर्व आता तो यहाँ पे हाँ वही। रिजर्व एंड सरप्लस में लिखते हो। रिजर्व एंड सरप्लस में ये पीएल रिजर्व, उसके बाद कैपिटल रिजर्व लिखना पड़ता। अच्छा। ठीक है, हम्म। तो ये हो गया इंटेंजिबल हो गया। उसके बाद আর কি আছে? আর হচ্ছে কারেন্ট অ্যাসেটস আছে। Current assets. কারেন্ট অ্যাসেটস এর মধ্যে সবার ফার্স্টে আছে ইনভেন্টরি। ইনভেন্টরি, Inventory. হ্যাঁ ইনভেন্টরি দুটো কোম্পানি মিলিয়ে বল কত হচ্ছে? 25। আর টিআর, ট্রেড রিসিভেবল, দুটো কোম্পানি মিলিয়ে 5 + 3 8,000। হয়ে গেল 1,94,800। দেখেছিস? ইনভেস্টমেন্ট কিন্তু আমরা নেব না, ইনভেস্টমেন্ট কিন্তু আমরা নিলাম না। আগের ব্যালেন্স শিটের মধ্যে যে ইনভেস্টমেন্টটা ছিল, আগের ব্যালেন্স শিটের থেকে দুটো জিনিস পুরো উড়ে গেল। কি? একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে বি লিমিটেডের শেয়ারস, শেয়ারস অ্যাজ ওয়েল অ্যাজ বি লিমিটেডের প্রফিটস। ওকে, এই হচ্ছে আমাদের পুরো সাম। তো ফ্রাইডেতে কখন ক্লাস করাবে? তুই আগে এটা বুঝেছিস কিনা বল, আগে থেকেই ফ্রাইডেতে কখন ক্লাস? শুধু ধান্দা, কখন পালাবে। এটা নিজের থেকে। হ্যালো, শুনলে কি বললাম? না কিছু শুনতে পাইনি, কি বলছি? নিজের? বললাম যে এটা নিজের থেকে একবার খাতায় করবো, তারপর হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ, নিজের থেকে একবার খাতায় করিস পুরোটা বাড়িতে। হ্যাঁ, পুরো জিনিসটা নিজে থেকে একবার খাতায় করিস, তাহলে বুঝতে পারবি। ওকে, আমি রেকর্ডিংটাও পাঠিয়ে দেবো, খাতায় যখন করবি একবার রেকর্ডিংটা দেখতে দেখতে করবি, হ্যাঁ, বুঝতে পারবি। ফ্রাইডে কখন ক্লাস করবি বল? ফ্রাইডে সকালের দিকে করবি না বিকেলে? जैसा ठीक हो, कोई भी टाइम चलेगा। সকালে একটু তাড়াতাড়ি করতে পারবি? এই बस 10টা बोले 10 कितना बजे तक? 10 बजे के बाद ही सर। 10 तो शाम को ही कर लेते फिर। हाँ, কি না কেন, 10:30টায় কর অ্যাটলিস্ট, প্লিজ 10:30টায় করে নে। একটা করো। আবার 12টার সময় একটা ক্লাস আছে রে, 1 ঘন্টার মধ্যে তো হবে না। 10:30টায় করে নে।